স্বস্তিদায়ক গণমুখী বাজেট নিয়েও মানুষকে বিভ্রান্ত করছে বিরোধী দল। অশান্তি চায় তারা, বলেছেন প্রধানমন্ত্রী। কক্সবাজারে খাল পুনর্খনন ও জনসভা সহ বিভিন্ন কর্মসূচি। জনরায়কে গুরুত্ব না দিলে জনগণ বসে বসে আঙুল চুষবে না, চট্টগ্রামের জনসভায় বলেছেন ডাক্তার শফিক। সরকার পুরনো পথে হাঁটলে আবারও গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদের। এবারের বাজেট শিল্পোন্নত দেশ গড়ার বেঞ্চমার্ক। 7 দিনে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের অনুমতি টাস্কফোর্স গঠনের তথ্য জানালেন মন্ত্রীরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণমুখী বাজেটের মাধ্যমে মানুষের জীবনে স্বস্তি ফিরে এলেও সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বিরোধী দল। তারা অশান্তি করতে চায়। প্রধানমন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীদের প্রত্যাখ্যান করেছে জনগণ। কক্সবাজার থেকে রিপোর্ট করছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান, ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম। প্রতিকূল আবহাওয়ার মাঝেও প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফর। পূর্ব ঘোষিত বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে প্রধানমন্ত্রীর এই আগমন। কক্সবাজার পৌঁছে প্রধানমন্ত্রী যান পিএমখালী ইউনিয়নে। মুষলধারায় বৃষ্টি, তারপরও জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় 50 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে পাতলিখাল খননের মাধ্যমে এ অঞ্চলের কৃষকের মুখে হাসি ফুটিয়েছিলেন, সেই খাল পুনর্খননের মাধ্যমে প্রায় 40,000 মানুষের জীবনধারায় গতি আনছেন তারেক রহমান। প্রধানমন্ত্রী জানান, আগামী 5 বছর 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ দেশের মানুষের কল্যাণে বর্তমান সরকারের নেয়া জনমুখী কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি। সেই ভোটের কালি শুকানোর আগে আমরা কৃষক কার্ড দেওয়া শুরু করেছি। ভোটের কালি শুকানোর আগে আমরা খাল খননের কাজ শুরু করেছি। ঠিক যেভাবে ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছি, ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় আমরা চেষ্টা করছি প্রত্যেক উপজেলা 8 থেকে 10,000 মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ডের সুবিধা তুলে দিব। জনগণের শক্তি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের সাথে জনগণের সমর্থন আছে বলেই যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই কাজ করে যাব। প্রধানমন্ত্রী জানান, এবারের বাজেটে নিত্যপণ্যের দাম কমিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা হয়েছে, অথচ দেশের মানুষকে বিভ্রান্ত করতে কাজ করছে বিরোধী দল। আমরা যেমন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের, ওষুধ, বিভিন্ন চিকিৎসার বিষয়ের ট্যাক্স কমিয়ে দিয়েছি। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। এরপর প্রধানমন্ত্রী যান ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে। মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে এই চিন্তা থেকে আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন। এরপর নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর এবং মাতামুহুরী থানার উদ্বোধন করেন। নির্বাচনের আগে যেসব ওয়াদা দিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই ওয়াদাগুলো কিন্তু তিনি একের পর এক বাস্তবায়ন করছেন। সাধারণ জনগণকে ধৈর্য ধারণ করে সরকারকে সহযোগিতার কথা বলছেন তিনি। সব ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকাই একমাত্র উপায় বলে মনে করেন তিনি। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার মতো মৌলিক অধিকার বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর বলেও জানান তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, কক্সবাজার। দীর্ঘ প্রায় 17 বছর নির্বাসনে থাকার পর গত 25 ডিসেম্বর দেশে ফিরে ঢাকার পূর্বাচলে গণসংবর্ধনা অনুষ্ঠানে বলেছিলেন, উই হ্যাভ আ প্ল্যান। আজ কক্সবাজারের জনসভায় সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়ায় জনসভায় তিনি এই ব্যাখ্যা দেন। এ সময় তিনি বলেন, জনগণের ভাগ্যোন্নয়নের সমস্ত কাজই তার আই হ্যাভ এ প্ল্যানের অংশ।
প্রধানমন্ত্রী বলেন, এবার একটি জনমুখী বাজেট পেশ করা হয়েছে এবং সবাই বলছে এই বাজেট মানুষের উপকারে আসবে, কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল বাজেট নিয়ে সমালোচনা করছে এবং বাজেট পেশ করার আগেই তারা রাস্তায় নেমে গেছে। যারা বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে এর বিপক্ষে মিছিল করে তারা জনগণের বন্ধু হতে পারে না। আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের ভাগ্যের পরিবর্তন করা এবং সেজন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, পরিকল্পনা অনুযায়ী কাজ করছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি আপনাদেরকে দেশের মানুষের সামনে যখন বিদেশ থেকে 17 বছর পরে এই দেশে ফিরে আসছি, সেই সময় আমি আপনাদেরকে বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান, বলেছিলাম, মনে আছে? আজকে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, আমাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করার জন্য, আমাদের মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য, আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করার জন্য, এই দেশে শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য, এই দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য, এই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য যে সকল পরিকল্পনা, এইগুলোই হচ্ছে আই হ্যাভ এ প্ল্যানের অংশ। প্রিয় ভাই বোনেরা, 24-এর গণ অভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে পেকুয়া উপজেলায় শহীদ মোহাম্মদ ওয়াসিমের গ্রামের বাড়িতে নিজে গাড়ি চালিয়ে যান প্রধানমন্ত্রী। এ সময় তার সাথে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবায়দা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং তার সহধর্মিণী হাসিনা আহমেদ। কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের বাবা মা ও ভাইয়ের সাথে কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। পরে শহীদ পরিবারের সদস্যদের হাতে 20 লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন তিনি। 2024 সালের 16 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মোহাম্মদ ওয়াসিম। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। দেশি বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সরকারের প্রভাবশালী মন্ত্রী এবং উপদেষ্টারা। শিল্পোন্নত দেশ গড়তে সরকার যে বাজেট দিয়েছে তাকে একটি বেঞ্চমার্ক হিসেবে অভিহিত করেছেন তারা। বিনিয়োগ করে কাউকে অনুশোচনা করতে হবে না জানিয়ে তারা বলেন, 7 দিনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের অনুমতি দিতে সরকার একটি টাস্ক ফোর্স গঠন করবে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাজধানীর একটি হোটেলে বাণিজ্য প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক কূটনীতি নিয়ে সম্মেলনের আয়োজন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত সম্মেলনে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, কূটনীতিক, ব্যবসায়ী সহ উদ্যোক্তারা অংশ নেন। এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 17 বছরে দেশের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে। ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সরকার বিনিয়োগ সহ অন্যান্য বিষয়ে বাজেটে গুরুত্ব দিয়েছে। আমরা দেশের শিল্প কারখানাকে আরো উন্নত করতে চাই। এটা অর্জনে প্রস্তাবিত বাজেট হবে বেঞ্চমার্ক। আমরা আপনাদের বিনিয়োগের আহ্বান জানাচ্ছি, কথা দিচ্ছি, বিনিয়োগ করে কাউকে অনুশোচনা করতে হবে না। অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংক থেকে ব্যক্তি খাতের উদ্যোক্তারা ঋণ নেবে, সরকার নয়। এজন্য সরকার পুঁজিবাজারের উপর বেশি গুরুত্ব দেবে বলে জানান তিনি। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সহ সব জায়গায় ডিরেগুলেশন তথা সরকারি নিয়ন্ত্রণ কমাতে হবে এবং অনুমোদন সহজ করতে হবে। 7 দিনের মধ্যে অনুমোদন দিতে হবে। কোনো উত্তর না দিলে ধরে নেওয়া হবে যে অনুমোদন দেয়া হয়েছে, কেউ দেরি করলে ব্যবস্থা নেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় বিনিয়োগকারীদের পাশে থাকবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী। দেশের বিনিয়োগ পরিবেশ সহজ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলেন তারা। বৈদেশিক নীতিতে অর্থনৈতিক কূটনীতিকে কেন্দ্রবিন্দু রেখে জাতীয় উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কূটনীতিতে অর্থনীতিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের বিনিয়োগ পরিবেশ সহজ করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। Talk to the investors, talk to our development partners and try to understand their point of view, their problem. জনগণকে জনসম্পদে পরিণত করতে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী, 2 উপদেষ্টা। এমন পরিবেশ গড়তে চাই যাতে সবাই বিনিয়োগ করতে আগ্রহী ও আকৃষ্ট হয়। এজন্য দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় সম্পর্কগুলো আমরা আরো মজবুত করতে কাজ করছি। আমরা শ্রমবাজারের ক্ষেত্রে যেমন বৈচিত্র্যতা চাই, তেমনি দক্ষতা অর্জনের ক্ষেত্রে জোর দিচ্ছি। এজন্য স্কুল পর্যায়ে কারিগরি শিক্ষার উপর জোর দেয়া হচ্ছে। একই সাথে সার্টিফিকেট যেন আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পায়, সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দেওয়া হবে না বলে আবারও জানান সরকারের মন্ত্রীরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনরায়কে গুরুত্ব না দিলে জনগণ বসে বসে আঙ্গুল চুষবে না, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটলে জনগণকে আবারও গণঅভ্যুত্থানের পথে হাঁটতে হবে। শনিবার বিকেলে চট্টগ্রামের লালদিঘি মাঠে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তারা এসব কথা বলেন। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আলী আকবর। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সহ নানা দাবিতে চট্টগ্রামের লালদিঘির ময়দানে 11 দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ হয়েছে। বিভাগের 11টি জেলা ও 3 পার্বত্য জেলা থেকে যান নেতাকর্মীরা। কানায় কানায় ভরে ওঠে ঐতিহাসিক মাঠ। সমাবেশে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আর জুলাই সনদ নিয়ে অসন্তোষ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, সরকার স্বৈরতন্ত্রের দিকে হাঁটছে। মুসলিমে ও বিজিবি যাদের হাতে সরকারের দেওয়া অস্ত্র আছে, তাদের পাশে আজকে যেভাবে হাজার হাজার জনগণ নিরস্ত হয়ে মুখ পেতে দিয়ে নিজের সীমানা রক্ষার জন্য এগিয়ে গিয়েছে, 18 কোটি মানুষ এইভাবে কারো হাতে বাংলাদেশ ইজারা দেবে না। আপনি দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করার জন্য কোনো ধরনের সংস্কার করবেন না, আর আপনার বাজেটকে বিরোধী দল প্রশংসা করবে, এটা বিরোধী দল থেকে অনেক বেশি প্রত্যাশা করা হয়ে যাচ্ছে। এ সময় 11 দলীয় জোট নেতারা বলেন, সবাইকে সীমান্ত যাওয়ার জন্য প্রস্তুতি রাখতে হবে। যারা আমাদের টাকা লুণ্ঠন করেছে তাদের সাথে প্রাণপ্রীতি করছেন, যারা আমাদেরকে ধ্বংস করেছে তাদের সাথে মহব্বত করছেন। ব্যাংকে কোনো টাকা তো নাই, এটা হলো আপনাদের টাকা। জনগণের টাকা লুণ্ঠনকারীদের সাথে, তাদের সাথে কিসের মহব্বত? হাত পা ভেঙে গুঁড়া করে দেন। এই সমাবেশ থেকে সরকার পতনের আন্দোলনেরও হুঁশিয়ারি দেন 11 দলীয় ঐক্যের নেতারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেটকে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব বলে মূল্যায়ন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ আইসিএবির। সংগঠনটির মতে বিনিয়োগ, কর্মসংস্থান বৃদ্ধি ও মূল্যস্ফীতির বিবেচনায় বেশ কিছুতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে, তবে কর ফাঁকি রোধে সরকারের যথাযথ মনিটরিংও জরুরি। রাজধানীতে সিএ ভবনে আইসিএবি কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়ায় এসব কথা বলা হয়। জাতীয় রাজস্ব বোর্ডকে আধুনিকরণ সহ ডিজিটাল কর ব্যবস্থা তৈরি করার কথাও বলছে আইসিএবি। সংগঠনটির সভাপতি এনকে মবিনের মতে ব্যবসা বাণিজ্য সহজীকরণে সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে প্রস্তাবিত বাজেট। আছে কর জাল বৃদ্ধির প্রচেষ্টা উদ্যোগ, এর প্রভাব দেশের সার্বিক অর্থনীতিতে পড়বে। সব কিছুর পুরোপুরি সুফল পেতে সময় লাগতে পারে আরও 2 বছরের মতো। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুবদলের নবনির্বাচিত কমিটি ও নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। যুবদলের নতুন কমিটিকে কেন্দ্র করে সারা দেশের জেলা ও মহানগরের শত শত নেতাকর্মী জড়ো হন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে। নতুন কমিটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে নতুন বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ গড়ে তুলবার যে লক্ষ্য, যে ভিশন, সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে যুবদল একটা অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। বর্তমান বাংলাদেশ সরকারের একটা নীতি হচ্ছে যুবককে তারা সামনে আনতে চান, তরুণদেরকে সামনে আনতে চান, এবং তারুণ্যের হাতেই বাংলাদেশের উন্নয়ন নির্ভর করছে। আজকে সেই জন্যে নতুন কমিটির যে কাজ, দায়িত্ব, সেটা অপরিসীম। আমরা বিশ্বাস করি তারা আমাদের দেশনায়ক, আমাদের নতুন বাংলাদেশের নেতা, ডাইনামিক লিডার তারেক রহমান সাহেবের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে, বাংলাদেশকে একটি অপ্রতিদ্বন্দ্বী একটা রাষ্ট্রে পরিণত করতে সক্ষম।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও 15 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে স্থানীয়দের সহায়তায় তা প্রতিহত করেছে বিজিবি। এদিকে কুষ্টিয়ার শেরপুর, পঞ্চগড় সহ দেশের বিভিন্ন সীমান্তে টহল জোরদারের পাশাপাশি স্থানীয়দের সতর্ক করে মাইকিং চালিয়ে যাচ্ছে বিজিবি ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে নৌযোগে নারী, শিশু সহ 15 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে সীমান্তে কঠোর অবস্থান নেন। এক প্রকার বাধ্য হয়ে বিএসএফ তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, সীমান্তে পুশিন, অনুপ্রবেশ ও অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে তারা বদ্ধপরিকর। কেউ ভারতের সাথে বাংলাদেশকে একীভূত করতে চাইলে সার্কের 220 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সার্কের ঐক্য যারা চায় না তাদের অন্য যে কোনো ঐক্য সন্দেহের চোখে দেখা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত দেশ পুনর্গঠনে স্বাক্ষরিত জুলাই সনদের বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, আঞ্চলিক সহযোগিতার জন্য সার্ক এবং আন্তর্জাতিক পরিসরে জাতিসংঘ এই কাঠামোর মধ্য দিয়েই বাংলাদেশ নিজস্ব মর্যাদা ও স্বতন্ত্র বজায় রাখতে চায়। তিনি বলেন, 56,000 বর্গমাইলের একটি দেশের মানুষকে বাঙালিত্বের জন্য সীমান্ত পেরিয়ে কারো কাছে যেতে হবে না। সবার আগে বাংলাদেশ নীতিতে দেশের সব জটিল সমস্যার সমাধানের পথ খোঁজা হবে বলেও মন্তব্য করেন তিনি। গর্বের সঙ্গে দাবি করতে পারি, আমরা বাংলাদেশী, আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। এই কথা মেনে নিয়ে কেউ যদি সীমান্ত দিয়ে আমাদের মধ্যে প্রবেশ করতে চান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই কথাকে বাইরে রেখে কেউ যদি বলতে চান ভারতের জনগোষ্ঠীর সঙ্গে শুধুমাত্র বাংলাদেশের জনগোষ্ঠীর যোগফল, আমরা তাদেরকে বিনয়ের সঙ্গে মনে করে দিতে চাই, সার্কের জনগোষ্ঠীর সংখ্যা হচ্ছে এখন 220 কোটি মানুষ। আমাদেরকে যদি পৃথিবীতে আমাদের দেশের বাইরে নতুন কোনো জনশক্তির উপরে ভর করে আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিতে জাতীয় স্বার্থ এবং অন্য সকলের স্বার্থকে নিশ্চিত করতে হয়, তাহলে সার্কের 220 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে সকলে মিলে। তারেক রহমানের সরকার সব ধরনের সহযোগিতা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রাজধানী গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা 11 আসনের অধীনে 2024-এর গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে মাসিক ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। সহায়তা অনুষ্ঠানের উদ্যোক্তা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কাইয়ুম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশ ও জনগণের কল্যাণে বিএনপির প্রতিটি নেতাকর্মী নিরলসভাবে কাজ করে যাবে। সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি দেশবাসী সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য এবং সকল ধরনের অন্যায় জুলুমের বিরুদ্ধে বুক পেতে দাঁড়িয়েছেন। অনেকে শহীদ হয়েছেন, অনেকের অঙ্গহানি হয়েছে এবং আপনারা যে আত্মত্যাগ, সেটির উপর ভিত্তি করে আজকে কিন্তু আমরা আবার একটা মুক্ত বাংলাদেশে বসবাস করছি। তো সেটির বিষয়ে আমরা সবসময় শ্রদ্ধাশীল এবং আমরা সবসময় আপনাদের যে প্রয়োজনীয় যে সেবাগুলো প্রয়োজন সেগুলো দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি। রাজস্বের দুর্বল ভিত্তির উপরে এবারের বাজেট ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে চলমান মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি, বিনিয়োগ স্থবিরতায় ঘোষিত বাজেট বাস্তবায়নে শঙ্কা রয়েছে। জানান, পরিকল্পিত ব্যয় ব্যবস্থাপনা এবং কার্যকর রাজস্ব আহরণ নিশ্চিত না হলে বড় বাজেটে কেবল অর্থনৈতিক চাপই বাড়বে। ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করায় নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হবে। তবে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত এবং নিত্য প্রয়োজনীয় 7টি পণ্যের দাম কমানোয় সরকারকে সাধুবাদ জানানোর পাশাপাশি মাঠ পর্যায়ে তা বাস্তবায়নের দাবি জানান দলের নেতারা। যেটা সম্ভাবনাময় একটি বাজেট, এটা কার্যকরী থেকে নিয়ে এটা বাস্তবায়ন হবে কিনা সেই সংশয় যথেষ্ট আছে।
সুতরাং এই চ্যালেঞ্জ সরকারের জন্য, এই চ্যালেঞ্জ মোকাবেলা তাদের করতে হবে। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে বর্তমান অবস্থায় তিনি এই বাজেট দিয়েছেন, তিনি স্বপ্ন দেখাতে পেরেছেন মানুষকে। তবে তার কাছে অনুরোধ, এই স্বপ্ন যাতে বাস্তবতার সাথে সংগতি থাকে সেটা চেষ্টা। আরেকটা জিনিস, এই এন্টার বাজেটে আপনার আমরা যে এলডিসি গ্র্যাজুয়েশন করছি, এই গ্র্যাজুয়েশনের পরে যেই পরিবর্তনগুলো আসবে, যেই সমস্যাগুলোর সৃষ্টি হবে, সেগুলোর ব্যাপারে কিন্তু কিছুই এখানে বলা হয়। জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে চট্টগ্রামে গতকাল রাতে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগে খুলশী থানার পুলিশের এক এসআই ও এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত এবং পুলিশের এক সোর্সকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিএমপি কমিশনার শওকত আলী। জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাইম হাসানকে পুলিশ কর্তৃক মারধরের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, কোআপ সভাপতি মোহাম্মদ মিথুন এবং জাতীয় দলে তার সতীর্থরা। চট্টগ্রাম থেকে শাহিদা পিয়া রিপোর্টে বিস্তারিত। ঢাকায় প্রিমিয়ার লিগের খেলা শেষ করে শুক্রবার রাত 10:20 চট্টগ্রামে পৌঁছান নাইম হাসান। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অটোরিকশা করে বাসার উদ্দেশ্যে রওনা দেন। পথে লালখানবাজার এলাকায় পুলিশ তাকে বহনকারী অটোরিকশাকে থামার সংকেত দেয়। গাড়ি থামাতেই ক্রিকেটার নাইম হাসানকে নামিয়ে গলায় ধাক্কা দিয়ে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। তখন তিনি নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয়পত্র দেখালেও তাকে মারধর করেন খুলশী থানার এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল চৌধুরী ও পুলিশের সোর্স হিসেবে পরিচয় দেয়া সোহেল নামের এক ব্যক্তি। মারধরের এক পর্যায়ে আরেকটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ক্রিকেটার নাইম হাসান। ধাক্কা মেরে দুটাই লক করে দিচ্ছে। আমাদের কিসে আমি ভয় পেয়ে গেছি। উনি আমাকে বলতেছে তুই আসামি, চুপ একটা কথা বলতে, এবং আমার গলা চিল্লি ধরছে। তো আমি চিল্লাচিল্লি করছি, আব্বুকে কল দিছি, আমার মোবাইল নিয়ে নিছে। তারপর এখানে ভাইয়ারা ছিল, প্রায় 100 মানুষের মতন ছিল, সবাই পরিচয় দিছে, তাও গলা চিল্লি ধরে রাখছে, আমাকে গেঞ্জি টেনে দিছে, আমার ব্যাগটা বের করছে। এদিকে এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবির পাশাপাশি এর পেছনে অন্য কেউ বা অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ক্রিকেটার নাইম হাসানের বাবা। আমি চাই এদের সাথে যে ঘটনা, সাধারণ পাবলিকের সাথে যাতে এই ধরনের ঘটনা হয়। পুলিশ হলো পাবলিক ফ্রেন্ড, ওরা বলে যে আমরা পাবলিক ফ্রেন্ড, পাবলিকের সাথে কিন্তু ওদের আচরণটা ওইভাবে হয় না। ঘটনা জানাজানি হবার পর সকালে নাইম হাসানের বাসায় যান সিএমপি কমিশনার সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাইম হাসানকে মারধরের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে সর্বোচ্চ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিএমপি কমিশনার। পাশাপাশি ঘটনাটি তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা যেটা প্রাথমিকভাবে যেটুকু জেনেছি যে কোনো একটা অবৈধ কোনো কিছু আসছে এরকম একটা ইনফরমেশন ছিল, বাট এটা পুলিশ অ্যাটেন্ড করবে, ঠিক আছে, বাট পুলিশ প্রফেশনালি কাজ করবে। বাট সেখানে যে পুলিশ যেটা করেছে অথবা সেটা প্রফেশনাল হয়। এই ধরনের আনপ্রফেশনাল কাজের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে কোনো সদস্য জড়িত কাউকেই মার্সি করা হবে না, কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগে শনিবার সকালে নাইমের ভাই সাব্বির আলম বাদী হয়ে থানায় মামলা করেছেন। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষের কণ্ঠস্বর হিসেবে পরিচিত দৈনিক ইনকিলাব 41 বছরে পদার্পণ করেছে। নানা চড়াই উতরাই পেরিয়ে দীর্ঘ যাত্রাপথে সত্য ও ন্যায়ের পথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ভূমিকা রেখে চলেছে এই পত্রিকা। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে রাষ্ট্র ও সমাজের প্রতি দায়িত্ব পালন করে যাবে বলে প্রত্যাশা সবার। রাজধানীতে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এমন মন্তব্য উঠে এসেছে সরকারের মন্ত্রী ও বিশিষ্টজনদের বক্তব্যে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধকে সামনে রেখে দেশের সাংস্কৃতিক নিশান উঠিয়ে 1986 সালে আবির্ভাব ঘটেছিল দৈনিক ইনকিলাব পত্রিকার। পত্রিকাটির 40তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, এমপি, কূটনীতিক, রাজনীতিক, সাংবাদিক, সংস্কৃতি অঙ্গন সহ সমাজের বিশিষ্টজনরা অংশ নেন। পত্রিকার সম্পাদক AM বাহাউদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ইনকিলাব শুধুমাত্র একটা সংবাদপত্র না, এইটা এই দেশের মাটি ও মানুষের সাথে ডিপলি রিলেটেড। ইনকিলাব ইজ দি ওনলি নিউজ পেপার সবখানে যদি চায় জাতীয় প্রয়োজনে, জাতীয় ঐক্যের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে এক জায়গায় আনতে পারবে।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সোশ্যাল মিডিয়ার যুগে ইনকিলাবকে সময় উপযোগী এবং আধুনিক হতে হবে। স্বাধীনতা ও গণতন্ত্রের মূল চেতনা, সাম্য, মর্যাদা ও সমৃদ্ধি নিশ্চিত করতে অতীতের মতো জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি। লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের যে মূল চেতনা, সাম্য, মর্যাদা এবং সমৃদ্ধি, তা নিশ্চিত করতে হবে। এই পথে দৈনিক ইনকিলাব আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। 13টি নির্বাচনের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে তারেক রহমান যে নির্বাচনে প্রধানমন্ত্রী হয়েছেন। অতএব ভবিষ্যতের দৈনিক ইনকিলাবকেও সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যে চেতনা মানুষ প্রকাশ করেছে এবং যাকে প্রধানমন্ত্রী করেছে তার যে কর্মসূচি, তার ব্যাপারেও তাদের দায়িত্ব আছে বলে আমি বিশ্বাস করি। বিগত সময়ে গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় পত্রিকার ভূয়সী প্রশংসা করেন সরকারের অন্যান্য প্রতিনিধিরা। আগামী দিনগুলোতে গণতন্ত্রকে যদি আমরা সুসংহত করতে চাই, তাহলে এই চতুর্থ স্তম্ভকে আমাদের অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে এবং আমাদের প্রত্যাশা থাকবে দীর্ঘ 4 দশক ধরে যে দায়িত্বশীল ভূমিকা দৈনিক ইনকিলাব মেইনটেইন করে এসেছে, সামনের দিনগুলোতেও সেগুলো আরও বেশি প্রসারিত হবে। আমরা বাংলাদেশের বিভিন্ন রকম অনলাইন মিডিয়াতে যেই একটা গ্যাপ দেখতে পাই, আপনাদের ইনকিলাবের যে অনলাইন ডিভিশন আছেন তাদের সাথে ঢোকার সময় কথা হচ্ছিল। আমরা আশা করি তারাও এর পার্ট হয়ে ইনশাআল্লাহ ইনকিলাবকেও বাংলাদেশের এই নতুন অগ্রযাত্রায় ভালো ভূমিকা রাখবে। গণমানুষের প্রত্যাশা পূরণে পত্রিকাটি অবিচল ভূমিকা রাখবে বলেও আমন্ত্রিত অতিথিরা প্রত্যাশা করেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। লায়ন্স ক্লাবের সদস্যদের সৌহার্দ্যের মতো দেশের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। শনিবার রাজধানীর একটি হোটেলে লায়ন্স ক্লাবের মাল্টিপল জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার একথা বলেন। দুস্থ অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা লায়ন্স ক্লাবের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন হাফিজউদ্দিন আহমেদ। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গরিব রোগীদের জন্য সাশ্রয়ী চিকিৎসা সেবায় এগিয়ে আসা লায়ন্স ক্লাব দেশের অন্যান্য ধনী ক্লাব, গোষ্ঠী বা সমিতিগুলোর জন্য অনুকরণীয় বলেও মন্তব্য করেন স্পিকার। জেলা পর্যায়ের সম্মেলন শেষে শনিবার দিনব্যাপী ক্লাবের মাল্টিপল জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। 4 দিনের সরকারি সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে 4 সদস্যের সংসদীয় দল। শনিবার দুপুরে তারা ঢাকায় পৌঁছান। এর আগে ইউনান প্রদেশের ভাইস গভর্নর ইউয়ান ফাং ব্যারিস্টার কায়সার কামালকে কুনমিং বিমানবন্দরে বিদায় জানান। চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠিত 7ম চায়না সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম ও 10ম চায়না সাউথ এশিয়া এক্সপোজিশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সফরকালে তিনি চীনের পিপলস কংগ্রেস ও ইউনান প্রদেশের উচ্চ পর্যায়ের নেতাদের সাথে বৈঠক করেন। বৈঠকে কুনমিং চট্টগ্রাম সরাসরি যোগাযোগ ব্যবস্থা, তিস্তা ব্যারেজ নির্মাণ সহ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প ও অবকাঠামো খাতে চীনা সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। চীনের পক্ষ থেকেও বাংলাদেশের বর্তমান সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের চীনা বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় পাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার মধ্যরাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে সংক্রান্ত ফল প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপের এই পরীক্ষায় মোট ৯,২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এবারে পরীক্ষায় প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭,০৮০ জন। ৩ ধাপের এমসিকিউ লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হবেন। এ পরীক্ষায় উত্তীর্ণরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ব্যতীত দেশের অন্যান্য আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারবেন।
অপসাংবাদিকতা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ না নিলে গণমাধ্যম বিকাশের অন্তরায় থেকে যাবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। স্বাধীন ও মুক্ত গণমাধ্যম গড়ে তোলার উপরে গুরুত্ব আরোপ করেন তারা। শনিবার সকালে ডেইলি স্টার মিলনায়তনে গণমাধ্যম কমিশনার সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভায় তারা বলেন, বর্তমানে অপসাংবাদিকতা সহ নানা কর্মকাণ্ডের কারণে এক শ্রেণীর গণমাধ্যম প্রশ্নের মুখে পড়েছে। তাই গণমাধ্যম কমিশনকে প্রকৃত অর্থেই স্বাধীন হতে হবে। বিশিষ্টজনরা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে গণমাধ্যম কমিশন খুবই গুরুত্বপূর্ণ। তবে রাজনৈতিক দলগুলোর প্রভাব মুক্ত রাখতে না পারলে কমিশনের উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব নয়। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হলে শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠনের পাশাপাশি রাজনীতিমুক্ত সাংবাদিকতা চর্চার উপরে গুরুত্ব আরোপ করেন জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশিষ্টজনরা। ছাত্র শিবিরের গুম ও অপহরণের নাটক সাজানো এবং ধর্ষণ সহ বিভিন্ন অপরাধ সংগঠনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রাত ৯টায় শুরু হওয়া এই মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্র শিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। ছাত্রদলের নেতাকর্মীরা জানান, গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভুক্তভোগীদের অবমাননা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের ধর্ষণ ও নারী নির্যাতন সহ ঘৃণ্য অপরাধ সংগঠনের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ার পর ভর্তি রোগীদের চিকিৎসা নিয়ে সংশয় দেখা দিয়েছে স্বজনদের। চিকিৎসা সেবা পেতে হাসপাতাল ছাড়ছেন অনেক রোগী, তবে এখনও কিছু সংখ্যক জটিল রোগী চিকিৎসা নিচ্ছেন হাসপাতালটিতে। এদিকে আজও বহির্বিভাগে চিকিৎসা নিতে হাসপাতালটিতে এসেছেন অনেকে। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের গাফেলতির কারণে হাসপাতাল পরিচালনার লাইসেন্স হারিয়েছে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতাল। এতে নতুন কোনো রোগী ভর্তি নিতে পারছে না হাসপাতালটি। বন্ধ রেখেছে বহির্বিভাগের চিকিৎসা সেবা। অলস সময় পার করছেন হাসপাতালটির স্টাফরা। ভর্তি থাকা রোগীদের কেউ কেউ হাসপাতাল ছাড়ছেন। যদি সরকারি কোথাও আমাকে নিয়ে যায় তাহলে আমাকে নিয়ে যাক, সেই ফ্যাসিলিটি দিক, তাহলে আমি নিতে পারবো। টিকিট, বাচ্চাদের টিকিটটা, ওই টিকিটটাও দিতে পারিনি। এর মনে বাচ্চা আছে অক্সিজেনের জন্য এখানে সার্ভাইভ করে বেঁচে আছে। এই বাবুটা যখন বের করি সাথে সাথে 2, 4, 5, 10 মিনিট মারা যাবে বাচ্চাটা। এই বাচ্চাটা মারা গেলে এটাকে সরকার দায় বহন যদি করে তাহলে আমরাও সেখান থেকে আমরা যাবো, তাছাড়া এখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কার্যক্রম বন্ধ থাকলেও হাসপাতালটিতে দেখা গেছে রোগীদের আনাগোনা। অনেকেই বসে আছেন চিকিৎসার আশায়। আমার আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল 2টা ডাক্তারের, এই জন্য আমি ডাক্তার দেখানোর জন্য সকাল সকাল চলে এসেছি। হ্যাঁ, আগে থেকে বিষয়টা জানি, কিন্তু সরকার যে হুট করে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেবে এটা তো আমরা বুঝতে পারিনি। ফেসবুক, ইন্টারনেট মানেই তো অনেক কিছু ভুয়া আসে, মানে সঠিক না জেনে আমি সিদ্ধান্তটা নেব। আজকে আসলাম, যদি সঠিক বাতিল হয় তাহলে আমরা চলে যাব। এখন এখানে যদি লাইসেন্সে বাতিল করে দেয়, যদি হাসপাতাল চালু না থাকে তাহলে আসার তো কোনো যৌক্তিকতা নেই। যদি চালু থাকে তাহলে প্রয়োজন পড়লে আসলাম। সম্প্রতি 6 নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় তদন্ত শেষে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। শিল্প ও প্রযুক্তি খাতের উন্নয়ন এবং টেকসই শিল্পায়নের লক্ষ্যে চীনের শীর্ষস্থানীয় বিনিয়োগ প্রতিষ্ঠান এভারব্রাইট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান H&V ওভারসিজ HK লিমিটেড এবং দেশীয় অনলাইন নিউজ পোর্টাল দ্য নিউজের মাদার প্রতিষ্ঠান সিমপ্লেক্স কর্পোরেশন লিমিটেডের মধ্যে এক সমঝোতা স্মারক সই হয়েছে। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দুই পক্ষের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়। এই যৌথ উদ্যোগের আওতায় প্রাথমিকভাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় 2500 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চুক্তি অনুযায়ী দুই প্রতিষ্ঠান বাংলাদেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, উন্নত প্রযুক্তি হস্তান্তর, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং সামগ্রিক ব্যবসায়িক সম্প্রসারণে যৌথভাবে কাজ করবে। চুক্তির আওতায় প্রাথমিকভাবে দেশের উদীয়মান ও উচ্চ সম্ভাবনাময় কয়েকটি খাতকে এই বিনিয়োগের জন্য নির্বাচন করা হয়েছে। এর মধ্যে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, গৃহস্থালির বৈদ্যুতিক পণ্য, বৈদ্যুতিক যানবাহন, লিথিয়াম ব্যাটারি, সৌর বিদ্যুৎ এবং আধুনিক বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সামগ্রী। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেছেন, পিতামাতার অধিকার বাস্তবায়নে ভরণ পোষণ আইন আরও যুগ উপযোগী করা উচিত। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে তিনি কথা বলেন। ব্যারিস্টার বাদল বলেন, অনেক আইন আছে কিন্তু প্রয়োগের অভাবে এর কার্যকারিতা নষ্ট হয়। তিনি বলেন, পিতামাতার ভরণ পোষণ নিয়ে বর্তমান আইনের অনেকাংশ সংশোধন করা দরকার। প্রবীণ নিবাস কেন, ছেলে মেয়ের ঘরই হবে বাবা মায়ের নিবাস জানিয়ে সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী বলেন,
সামাজিক অবক্ষয় এবং আইনের কার্যকারিতার অভাবেই পিতামাতাকে শেষ বয়সে অমানবিক কষ্ট করতে হচ্ছে। অতি অর্থের মালিক, অতি স্বাবলম্বিতা সন্তানদের প্রতি লোভ ও পিতামাতার প্রতি তাদের উদাসীন করে তুলছে। বিতর্ক প্রতিযোগিতার মডারেটর এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ পিতামাতা সহ প্রবীণদের সুরক্ষায় তার সুপারিশ তুলে ধরেন। প্রতিযোগিতায় সরকারি দল অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিরোধী দল শহীদ সোহরাওয়ার্দী কলেজকে হারিয়ে জয়লাভ করে। প্রত্যেকেরই আমাদের এই পারিবারিক বন্ধন এবং বিল্ড আপটা এমনই হওয়া দরকার যেন কোনো দিনও কোনোভাবেই কোনো ক্রমেই কোনো সন্তান বাবা মাকে কষ্ট না দেয়। আইনের প্রয়োগ অবশ্যই প্রয়োজন এবং আইনের সংশোধনও প্রয়োজন, এবং আমাদের এই আইন প্রয়োগের জন্য, আইনের কার্যকারিতার জন্য সামাজিক সচেতনতা অবশ্যই দরকার। পারিবারিক বন্ডিং সেটা অবশ্যই বাড়ানো দরকার। এটার জন্য প্যারেন্টসেরও দায়িত্ব আছে, ছেলে মেয়েকে কীভাবে বিল্ড আপ করতেছে এটাও ইম্পর্টেন্ট। এবার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালে প্রিন্স বলেছেন, পরিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান অঙ্গীকারাবদ্ধ। সেই কারণেই এবারের বাজেটে পরিবেশ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কক্সবাজারের প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করার পরপরই ময়মনসিংহের ধোবাউড়ায় জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দ এমরান সালে প্রিন্স। আগামী 180 দিনে জেলার বিভিন্ন স্থানে 1,500 গাছ লাগাবে ময়মনসিংহ জেলা পরিষদ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজনকান্তি সরকার বলেছেন, দেশকে এগিয়ে নিতে মানুষের ভাগ্যের উন্নয়ন করতে হবে। সেই লক্ষ্যেই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পেশাগত ও জীবনমান উন্নয়নে আর্থিক সহায়তা প্রদানের চেষ্টা করছে সরকার। শনিবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা পরিষদের হলরুমে কর্মসংস্থান ব্যাংকের 290তম শাখার উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব ডক্টর AFM মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল। এ সময় 4 জন ঋণ গ্রহীতার মাঝে চেক বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী নির্দেশিত বৃক্ষরোপণ কর্মসূচি 2026-এর অংশ হিসেবে সিলেটে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে দক্ষিণ সুরমায় সিটি কর্পোরেশনের এসফল্ট মাঠে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সর্বস্তরের জনগণকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। বরিশালে 335 জন হতদরিদ্র, দুস্থ ও অসহায় মানুষ প্রধানমন্ত্রীর ত্রাণ ও মানবিক সহায়তার অর্থ পেল। শনিবার বরিশাল সদর উপজেলা পরিষদের হলরুমে সংসদ সদস্য মুজিবুর রহমান সরোয়ার প্রত্যেকের হাতে 2000 টাকার অনুদানের চেক তুলে দেন। নগর জীবনের দৈনন্দিন কেনাকাটাকে আরও সহজ ও দ্রুত করতে রিটেইল ব্যবসার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ MGI। প্রতিষ্ঠানটি আজ একযোগে ঢাকার মেট্রো রেল MRT লাইন 6-এর 9টি স্টেশন এবং গুলশান একের আউটলেট উদ্বোধন করেছে। গুলশান একের হাউস 48 রোড 34-এ অবস্থিত ফ্রেশ সুপার মার্টটি উদ্বোধন করেন MGI এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন MGI এর ডিরেক্টর তাহমিনা মোস্তফা, তানজিমা মোস্তফা, তানভীর মোস্তফা, ব্যারিস্টার তাসনিম মোস্তফা, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তাইফ বিন ইউসুফ, এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অফ এক্সপোর্ট সামিরা রহমান সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফ্রেশ সুপার মার্টের নতুন শাখা চালু হয়েছে মেট্রো রেলের মতিঝিল, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর 10, মিরপুর 11, পল্লবী উত্তরা সেন্টার, উত্তরা নর্থ সি গেট এবং উত্তরা নর্থ ডি গেট স্টেশনে। প্রতিটি আউটলেটে দুগ্ধজাত ও হিমায়িত খাদ্যপণ্য, নিত্য প্রয়োজনীয় মুদি পণ্য, গৃহস্থালী সামগ্রী, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা পণ্য, কসমেটিক্স এবং ওভার দ্য কাউন্টার ওষুধ সহ দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডেড পণ্য বিক্রি করা হবে। অবিলম্বে চুক্তি মোতাবেক বকেয়াসহ জাহাজের ড্যামারেজ প্রদানের দাবি জানিয়ে ক্ষতিগ্রস্ত কার্গো জাহাজ মালিকরা বলেছেন, দেশের অর্থনীতির চালিকা শক্তি জাহাজ শিল্প। এই শিল্প রক্ষায় সরকার প্রণীত নৌনীতিমালা 2024-এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ক্ষতিগ্রস্ত সাধারণ কার্গো জাহাজ মালিকদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তারা
এসব কথা বলেন। বক্তব্য রাখেন মোহাম্মদ জুবাইর রহমান মিয়া, মেহেদি হাসান, রেজাউল হক লিটন, মাহমুদুল হাসান নিয়ন সহ অনেকে। বক্তারা আরও বলেন, পণ্য এজেন্টদের কারসাজিতে যথাসময়ে জাহাজের মালামাল খালাস হচ্ছে না, যে কারণে জাহাজ মালিকদের মাসে লাখ লাখ টাকা লোকসানে পড়তে হচ্ছে। শেষ হলো ধারাবাহিক আয়োজনের 7ম আসর রুচি বিউটিগ্রাম সিজন 7। 2025-এর জানুয়ারিতে শুরু হওয়া এই সিজনে দেশের নানা প্রান্তের তরুণ ক্রিয়েটররা তুলে ধরেছেন বাংলাদেশকে নিজেদের লেন্সে, নিজেদের ভাষায়। অনলাইনের ওপেন সাবমিশনের মাধ্যমে এতে কন্টেন্ট ক্রিয়েটররা অংশ নেন। নির্বাচিত কাজগুলো নিয়ে 11 জুন থেকে রাজধানীর ধানমন্ডিতে হয়েছে রুচি বিউটিগ্রাম সিজন 7-এর 3 দিন ব্যাপী প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠান। সমাপনীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজেস সিইও মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব আমরা। তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। স্বস্তিদায়ক গণমুখী বাজেট নিয়েও মানুষকে বিভ্রান্ত করছে বিরোধী দল, অশান্তি চায় তারা, বলেছেন প্রধানমন্ত্রী। কক্সবাজারে খাল পুনঃখনন ও জনসভা সহ বিভিন্ন কর্মসূচি। জনরায়কে গুরুত্ব না দিলে জনগণ বসে বসে আঙুল চুষবে না, চট্টগ্রামের জনসভায় বলেছেন ডাক্তার শফিক। সরকার পুরনো পথে হাঁটলে আবারও গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদের। এবারের বাজেট শিল্পোন্নত দেশ গড়ার বেঞ্চমার্ক। 7 দিনে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের অনুমতির টাস্ক ফোর্স গঠনের তথ্য জানালেন মন্ত্রীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।